ফ্রি এসি রিপেয়ারিং কোর্সের আজকের দ্বিতীয় পর্বে আপনি এসির গ্যাস লিক শনাক্ত করার পদ্ধতি ও সরাসরি সমাধান দেখতে পারবেন। ভিডিওতে যে এসিটি দেখছেন সেটিতে গ্যাস লিক রয়েছে, যা চিহ্নিত করে ঠিক করা হবে। প্রথমে আমরা এসি চালু করেছি, একটু সময় লাগবে আউটডোর চালু হতে। এই ভিডিওটি প্রায় 1 ঘন্টা। যদি আপনি সত্যিকার এসি কাজ শিখতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আপনার জন্য বাধ্যতামূলক এবং ফরজ। 1 সেকেন্ডও মিস করবেন না। চালু হয় নাই, লাইন লাগানো আছে, আউটডোর চালু হয়ে গেছে। এই ফ্যান মোটর চলতেছে আউটডোরের এবং ইনডোরও চলতেছে, দুইটা চলতেছে। এখন আমরা কোনো কিছু মিটার লাগাই নাই। মিটার না লাগিয়ে সেটা আপনি কিভাবে চেক করবেন? এই যে এখানে চিকন পাইপটা আইস জমে যাচ্ছে এবং ইভাপোরেটর, আপনার যে ইনডোর আছে, ইনডোরে বড় উপরে কাভারটা খুলবেন, খুলে নেটগুলো বাইর করবেন। নেটগুলো বাহির করে এদিকে দেখবেন যে এখানে যে পাইপগুলো আছে, এই পাইপগুলোর মধ্যে সাদা হয়ে যায় কিনা, আইস জমে কিনা। যদি দেখেন যে এখানে আইস জমে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, তাহলে মনে করবেন যে আপনার এসিতে গ্যাস কমে গেছে। এবং সেই আইসটা যদি আপনার দীর্ঘ সময় থাকে, যদি 1 মিনিট আইস জমার পরে 1 মিনিটের ভিতরে চলে গেছে, 2 মিনিটের ভিতরে চলে গেছে, তাহলে আপনার এসিতে গ্যাস এখনো ঠিক আছে। যদি আইসটা জমার পরে যদি দীর্ঘ সময় থাকে, সাদা হয়ে দীর্ঘ সময় থাকে, 5 মিনিট হয়ে গেছে, 6 মিনিট হয়ে গেছে, তবু আইসটা কাটতেছে না, তাহলে মনে করবেন যে আপনার এসিতে গ্যাস কমে গেছে। চিকন পাইপ আর এদিকে বরফ জমে যাবে। এবং দ্বিতীয়ত আপনি কিভাবে বুঝবেন? দ্বিতীয়ত হচ্ছে একদিকে ঠান্ডা হবে, ডাইন দিকে ঠান্ডা হবে ইনডোরের, বাম দিকে ঠান্ডা হবে না, তাহলে মনে করবেন যে আপনার এসিতে গ্যাস কমে গেছে। এটা হচ্ছে যদি গ্যাস আপনার এসিতে অল্প থাকে, যদি মনে করেন 50% থাকে, তাহলে আইস জমবে। এসির মধ্যে যতটুকু গ্যাস থাকার কথা সেখান থেকে যদি 50% থাকে তাহলে সে আইস জমবে। আর যদি একদমই গ্যাস না থাকে, যদি আপনার এসিতে একদমই গ্যাস না থাকে, তখন কিন্তু এই আইস জমবে না, তখন কিন্তু এদিকেও আর বরফ হবে না। তখন কি হবে? ইনডোরও চলবে, আউটডোরও চলবে। আউটডোর চলা মানে এটা যে যদি ফ্যান চলে এটা না, আউটডোরে যে কম্প্রেসার আছে সেই কম্প্রেসারও চলবে। কম্প্রেসার চলার জন্য, কম্প্রেসার যখন চলবে তখন কম্প্রেসার একটা আওয়াজ করবে, কম্প্রেসার থেকে একটা আওয়াজ করে ভাইব্রেশন হবে, তখন মনে করবেন যে আপনার এসিতে গ্যাস কমে গেছে। এটা ইনডোরও চলতেছে, আউটডোরও চলতেছে, কিন্তু কোনো ঠান্ডাই হচ্ছে না, তাহলে মনে করবেন যে আপনার এসিতে গ্যাস কমে গেছে, একদমই নাই। আর যদি আইস জমে বরফ হয়ে যায়, চিকন পাইপ এবং ইভাপোরেটর এবং ডাইন দিকে অল্প ঠান্ডা আসে, বাম দিকে আসে না, তাহলে মনে করবেন যে আপনার এসিতে গ্যাস 50% কমছে, অর্থাৎ লিক আছে 50% কমছে, সম্পূর্ণ কমে নাই। এখন আপনার মিটার লাগিয়ে কিভাবে চেক করবেন? যদি একটা 1.5 টন একটা এসি রোটারি কম্প্রেসার হয়, 22 নাম্বার গ্যাস হয়, সেটা যদি গ্যাস ঠিক থাকে তখন সেটা তাপমাত্রা অনুযায়ী, ভোল্টেজ অনুযায়ী আপনার 7 থেকে 8 এম্পিয়ার, 8.5 এম্পিয়ার কারেন্ট নিবে 22 নাম্বার গ্যাসের। কিন্তু আমাদের এখন একটা এসির মধ্যে কত এম্পিয়ার কারেন্ট নিচ্ছে? এখন এসিতে কত নাম্বার নিচ্ছে? এই যে আমি লাগাচ্ছি এখন 5 এম্পিয়ার কারেন্ট নিচ্ছে, এখন কিন্তু 5 এম্পিয়ার নিচ্ছে। এখানে নেওয়ার কথা ছিল 7.5 থেকে 8 এম্পিয়ার, 7.5 থেকে 8 এম্পিয়ার, 8.5 এম্পিয়ার নেওয়ার কথা ছিল 22 নাম্বার গ্যাসের, ঠিক আছে? কিন্তু এখানে নিচ্ছে 5 এম্পিয়ার, তাহলে মনে করবেন যে আমাদের গ্যাসটি কম আছে। এটা হচ্ছে 410 নাম্বার গ্যাস। 410 নাম্বার গ্যাস হলে একটা এসি 6.90 থেকে 7.5 এম্পিয়ার পর্যন্ত কারেন্ট নিবে। সেটা অনেক কিছুর উপর নির্ভর করে, কিন্তু এরকম নিবে আর কি। আর গ্যাস প্রেশার থাকে কত? 410 নাম্বারে গ্যাস প্রেশার থাকে 100, রানিং অবস্থায় 140, কিন্তু এখন কত আছে সেটা আমরা দেখব। সেটা আমরা মিটার লাগাচ্ছি একটা, এই যে মিটার লাগানো হয়েছে। আমি মুস্তাকিম, আপনারা দেখছেন ফ্রি এসি রিপেয়ারিং কোর্স, সিটিজি কুলটাস একাডেমি। আমার কাছ থেকে সারা বাংলাদেশে সব ধরনের এসি, ফ্রিজের পার্টস নিতে পারবেন এবং ইনভার্টার, নন ইনভার্টার এসি সার্কিট রিপেয়ার করতে পারবেন। নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমোতে মেসেজ করে জানান আপনার কি প্রয়োজন। আমি প্রাইস বলে দিব। একদিনের ভিতরে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে মাল ডেলিভারি পাবেন। আপনার কাজে যে কোনো সমস্যায় সমাধানের পাশে আছি আমি মুস্তাকিম। মিটার লাগানোর পর দেখতেছি যে এখানে 50 দেখা যাচ্ছে, 50 আছে, 50 এটা কিন্তু থাকবে হচ্ছে 140, কিন্তু এখানে আছে কত? এখানে আছে কত? 50, 60 আছে। তাহলে মনে করবো যে আমাদের এসিতে গ্যাস কম আছে। এরকম বরফ হয়ে যাবে এবং এদিকে বরফ হয়ে যাবে, একদম ঠান্ডা হবে না, তাহলে মনে করবো যে আমাদের এসিতে গ্যাস কম আছে। আচ্ছা, গ্যাস কম থাকলে এখন সেটা আপনি কিভাবে, কোন দিক দিয়ে গ্যাস কমছে সেটা আপনি কিভাবে বুঝবেন? আমি এসিটা আগে বন্ধ করতেছি। হ্যাঁ, এসি বন্ধ করে দিয়েছি। এসিটা বন্ধ করার পরে আমরা দেখতেছি যে এই কম্প্রেসারটা ভাইব্রেশন হচ্ছে। কম্প্রেসারটা
ভাইব্রেশন হচ্ছে। কম্প্রেসার কিন্তু এরকম কখনো ভাইব্রেশন হয় না। এটা যখন আমি বন্ধ করে দিচ্ছি কম্প্রেসারটা অনেক ভাইব্রেশন হচ্ছে। আচ্ছা, গ্যাস কমে গেলে সেটা আপনি কিভাবে বুঝবেন কোন দিকে গ্যাসটা কমছে? গ্যাসটা তো এমনি এমনি একটা এসির মধ্যে গ্যাস কখনো চলে যায় না, গ্যাস কখনো শেষ হয় না। এসি চালাবেন, গাড়ি চালাবেন, আপনার গ্যাস লাগবে, তেল লাগবে, ঠিক আছে। আপনি একটা লাইট চালান, আপনার ইলেকট্রিসিটি লাগবে। আপনি এসি চালান, গ্যাস লাগবে না। এসি চালালে আপনার বিদ্যুৎ বিল আসবে, বিদ্যুৎ খরচ হবে, কিন্তু আপনার গ্যাস কখনো শেষ হয়ে যাবে না। কিন্তু এটা গ্যাসটা কিভাবে কমে? গ্যাস থাকে হচ্ছে ইভাপোরেটর তৈরি করা হয়েছে, কপার পাইপ দিয়ে ব্যান্ড করে বানানো হয়েছে, এবং ইনডোর থেকে আউটডোরে একটা জয়েন্ট দেওয়া হয়েছে। দুইটা জয়েন্ট আছে, একটা ইনডোর জয়েন্ট, একটা হচ্ছে আউটডোরে জয়েন্ট। এবং এই কম্প্রেসারের ভিতরে এবং কন্ডেন্সার বানানো হয়েছে কপার পাইপ দিয়ে। এই পাইপের ভিতরে গ্যাস থাকে, সেটা রেফ্রিজারেন্ট। যে এসি হোক, সেটা 22 গ্যাস হোক, প্রেশার একটু কম, 400 গ্যাস হোক, যেই গ্যাসই হোক, সেটা এই পাইপের ভিতরে থাকে। তো এই পাইপ যতগুলো যেখানেই হোক, যতগুলো পাইপ আছে, যে কোনো এক জায়গায় যদি লিক হয়ে যায়, তখন বুঝবেন যে আপনার গ্যাস কমে যাবে। লিকটা যদি হয় ছোট, গ্যাস কমতে অনেক সময় লাগবে। লিক যদি হয় বড়, আপনার গ্যাস একদিনে কমে যাবে। এখন গ্যাস কোন দিকে হয়েছে, লিক কোন দিকে হয়েছে, সেটা আপনি কিভাবে বুঝবেন? সেটা বোঝার জন্য আপনার যত বেশি কাজ করবেন, যত বেশি অভিজ্ঞতা হবে, আপনি অভিজ্ঞতা থেকে আপনি সেটা বুঝে যেতে পারবেন যে কোন দিকে লিক হয়েছে। কিন্তু আমি আপনাকে বোঝানোর জন্য আপনাকে প্রথমে দেখতে হবে যে সেটা কি কোম্পানির এসি, কত বছর ব্যবহার করা হয়েছে, কত নাম্বার গ্যাস, সব কিছু মিলিয়ে আপনাকে লিকগুলো খুঁজে বাইর করতে হবে। গ্যাস কতটুকু কমছে? আপনাকে যদি বলে যে আমার এসি শীতকালের আগে ফিটিং করছি, আমরা 5 দিন চালাইছি অথবা 1 সপ্তাহ চালাইছি, তখন ঠান্ডা হয়েছিল, শীতের পরে গরমের সময় আর ঠান্ডা হচ্ছে না ফিটিং করার পরে। অথবা যদি ফিটিং করার পরে 1 মাস পরে, 1 সপ্তাহ পরে, 2 দিন পরে যদি আপনাকে কল দেয়, তখন গিয়ে যদি দেখেন আপনাকে কাস্টমার বলে যে আমার এসিতে গ্যাস নাই, তখন কি আগে চেক করবেন যে তখন আপনার 95% লিক হওয়ার সম্ভাবনা থাকবে আপনার যে জয়েন্ট আছে, ইনডোর এবং আউটডোরের জয়েন্ট, সেই জয়েন্টে। তারপর যদি কাস্টমার বলে যে আমার এসি ফিটিং করছে প্রায় অনেক দিন হয়েছে, প্রায় 1 বছর হয়ে গেছে, 6 মাস হয়ে গেছে, অথবা 5 বছর হয়েছে, এরকম যদি বলে, ঠিক আছে। এখন এসিটা কত বছর আগে কেনা হয়েছে? যদি 410 নাম্বার গ্যাস হয়, যদি R410 গ্যাস হয়, এবং যদি বলে যে অনেক দিন হয়েছে ফিটিং করছে, সেক্ষেত্রে আপনাকে আগে কোথায় চেক করবেন? ফিটিং যদি অনেক দিন আগে হয়, সেক্ষেত্রে আপনাকে চেক করতে হবে এসির যদি 50% কমে, গ্যাস যদি আপনার 50% কমে, অথবা তখন আপনি আগে যে জায়গায় চেক করবেন সেটা হচ্ছে এসির এই সাইডে। এখানে কাভার খুলবেন, কাভারগুলো খুলে তারপর এইদিকে চেক করবেন যে এইদিকে কোথাও লিক আছে কিনা, বুঝছো? এদিকে যদি লিক থাকে, তখন এদিকে তেল হয়ে যাবে, তেল ভাব থাকবে। আপনি পাইপ দেখলে বুঝতে পারবেন পাইপের মধ্যে পাইপের মধ্যে এক ধরনের কার্বন জমে গেছে, তেল বের হচ্ছে, তেল ভাব, তখন ওই সাইডে চেক করবেন। হ্যাঁ, ওই সাইডে যদি আপনার তেল কোনো ভাব না থাকে বা কোনো লিক হওয়ার সম্ভাবনা না থাকে, আপনি পাইপের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন। তখন কি চেক করবেন? তখন জয়েন্ট চেক করবেন। হ্যাঁ, জয়েন্টও চেক করা হলো, ওই দিকেও চেক করা হলো, লিক আপনি পাচ্ছেন না। তারপর এইদিকে কন্ডেন্সারে এই সাইডে লিক চেক করবেন। যদি আপনার 50% গ্যাস কমে, 50% যদি গ্যাস কমে, তাহলে মনে করবেন যে আপনার ইভাপোরেটর, অর্থাৎ এই জায়গার থেকে, অর্থাৎ এখানে যে আছে সাকশন পাইপ আছে, এই সাকশন পাইপ থেকে নিয়ে এই ক্যাপিলারির পথ থেকে এই সাকশন পাইপ থেকে নিয়ে এতটুকু জায়গার মধ্যে লিক হওয়ার সম্ভাবনা 90% যদি 50% গ্যাস কমে। আর যদি আপনার গ্যাস একদমই কমে যায়, একদমই চলে গেছে, সেক্ষেত্রে লিক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কন্ডেন্সারে। এই যে কন্ডেন্সার যেটা আছে, যেটা গরম হয়, যে সাইডটা গরম হয়, এই সাইডে একদমই যদি গ্যাস কমে যায়, সেই সাইডে লিক হওয়ার সম্ভাবনা বেশি।
যদি একদমই গ্যাস চলে যায়। এখন আমি আপনাকে একটা ধারণা দিচ্ছি, তারপর তো আপনি যেদিকে দিয়ে গ্যাসটা চলে গেছে সেদিকে আপনি তেল পাবেন, তেলের ভাপ পাবেন, তেল দেখতে পারবেন, ওইগুলো দেখে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এখন এই এসিটাতে গ্যাস কমছে, সেই গ্যাসটা কোন দিক দিয়ে কমছে সেটা তো আপনাকে খুঁজে বের করতে হবে। এখন সেটা খুঁজে বের করার জন্য কিন্তু আমরা প্রথমে এই ইভাপোরেটরটা আমরা কিন্তু চেক করছি। আমরা ইভাপোরেটর চেক করছি, চেক করার পরেও আমরা জয়েন্ট চেক করছি, আমরা জয়েন্টেও লিক পাই নাই। ইভাপোরেটর এটাও কিন্তু আমরা চেক করছি, আমরা এখানেও কিন্তু আমরা লিক পাই নাই। লাস্টে চেক করছি আমরা এই কন্ডেন্সারও লিক নাই, কোথাও আমরা লিক পাচ্ছি না। তখন আমরা কি করছি, তখন আমরা ইনডোর এবং আউটডোর দুই জায়গায় আমরা 400 প্রেসার দেওয়া হয়েছে। দুই জায়গায় 400 প্রেসার দেওয়ার পরে আমরা ইনডোর এবং আউটডোর লাগানো অবস্থায় আমরা 400 প্রেসার দিছি। 400 প্রেসার দিয়ে তখন আপনারা কি করবেন, যখন আপনি এই ইভাপোরেটরও লিক পান নাই, এই কন্ডেন্সারও লিক পান নাই, ঠিক আছে, আপনার চোখের দেখার মধ্যে আপনি লিক পাচ্ছেন না, এখানে দেখে বোঝা যাচ্ছে কোনো তেল নাই, কোনো তেলের কোনো বাপ নাই, কোথাও লিক পাচ্ছে না, কিন্তু গ্যাস থাকে না। সেটাকে আপনাকে আগে এখন বাহির তো করতে হবে যে কোন দিকে লিক আছে। সেটা আপনাকে বোঝার জন্য যে আসলে কি ইনডোরে লিক আছে না আসলে আউটডোরে লিক আছে, সেটা আপনি কিভাবে খুঁজে বাই করবেন। তো সেটা বাই করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে 400 প্রেসার দিতে হবে। ইনডোর এবং আউটডোরে 400 প্রেসার, 400 থেকে 500 প্রেসার দিতে হবে। প্রেসার দিয়ে এখানে যে এল কি দুইটা আছে, এল কি, এই এল কি দিয়ে আমাদের প্রেসার দিয়ে এল কি আমরা দুইটাই বন্ধ করে দিব। আমরা দুইটাই বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার পরে আমরা যদি আপনার কাছে যদি সময় থাকে, সময় যদি না থাকে, বা আমার 1 ঘন্টার ভিতরে কাজ শেষ করতে হবে, আধা ঘন্টার ভিতরে কাজ শেষ করতে হবে, ওই রকম যদি হয়, তো অনেক সময় দেখা গেছে আমরা অনেক কেসি আছে আমরা সেটা লিক খুঁজে বাইর করতে পারি না, ঠিক আছে না। তখন দেখা গেছে আমাদের সময় যদি থাকে তাহলে আমরা এই দুইটা লক করে আমরা মিনিমাম 1 দিন রাখি দিব। 1 দিন পরে আসে আমরা দেখবো যে এখন যে প্রেসারটা আছে, দুইটা যখন আমরা ব্লক করে দিছি, দুইটা ব্লক করে দেওয়ার পরে এখন যে প্রেসারটা আছে 400 প্রেসার থাকবে। এই 400 প্রেসার যেটা আছে এটা কিন্তু ইনডোরের ইভাপোরেটরের, এখান থেকে সম্পূর্ণ ব্যাপারটা যখন আমরা এই দুইটা এলকি বন্ধ করে দিব তখন কিন্তু এই যে প্রেসারটা 400 প্রেসার থাকবে, এই 400 প্রেসারটা হচ্ছে সম্পূর্ণ ইভাপোরেটরের। এখন ইভাপোরেটরের যে 400 প্রেসার, এই 400 প্রেসারটা আমরা 1 দিন পরে এসে দেখবো, অথবা 12 ঘন্টা পরে এসে দেখবো, অথবা 1 দিন পরে এসে দেখবো যে আমাদের 400 প্রেসার থেকে কমছে কিনা। যদি কমে যায় তাহলে তো আমরা মনে করবো যে আমাদের এই জয়েন্ট থেকে এই ইভাপোরেটরে লিক আছে। কিন্তু সেটা দেখার আগে আপনাকে ইভাপোরেটরটা কিন্তু যদি আপনি তেলও যদি না পান, তেল যদি আপনি নাও পান, আপনাকে এখান থেকে খুলে আপনি পানির মধ্যে ডুবায় দেখবেন। পানির মধ্যে কি করবেন, ডুবে তারপর দেখবেন যে আপনার ইভাপোরেটর লিক আছে কিনা। যদি আপনি তেলও যদি না পান, তারপরেও আপনার যদি পাইপ লম্বা থাকে, পাইপও চেক করতে পারতেছেন না, ইভাপোরেটর আপনি 100% শিওর দিতে পারছেন, তখন আপনি কানেকশন করে 400 প্রেসার দিয়ে এটা লক করে রাখবেন। লক করে রাখার পরে আপনি 1 দিন পরে আসে দেখবেন যে 400 প্রেসার থেকে কমছে কিনা। 400 প্রেসার থেকে কমে নাই, যদি না কমে তাহলে আমাদের যে কন্ডেন্সারের যে প্রেসারটা আছে এই প্রেসারটা আমরা এখান থেকে খুলবো। খোলার পরে যদি দেখি যে আমাদের যে 400 প্রেসার ছিল 400 প্রেসার থেকে কমে গেছে কিনা। যদি আউটডোরে লিক থাকে তাহলে অবশ্যই 400 প্রেসার থেকে কমে যাবে। কিন্তু আমরা যখন এভাবে আবার এখান থেকে হালকা একটু খুলবো, খোলার সাথে সাথে দেখবো যে আমরা 400 প্রেসার থেকে কমে যায় কিনা। যদি দেখি যে 400 প্রেসার থেকে কমে যাচ্ছে, মিটার কমে যাচ্ছে, তাহলে মনে করবো যে আমাদের আউটডোর লিক আছে।
তা আউটডোর লিক থাকলে আমরা কি করব, এখান থেকে এই দুইটা খুলে ফেলবো, এই জয়েন্ট খুলে ফেলবো, এই ইলেকট্রিক তার এগুলো যা আছে সবকিছু এগুলো খুলে ফেলবো, এই কন্ডেন্সার ওই ফ্যান যা আছে ফ্যান খুলে ফেলবো, খুলে এইভাবে করে আমরা পানির মধ্যে সুবাই দেখবো যে কোন দিকে লিক আছে। তখন লিকটা আমরা কোন জায়গায় পাইছি এভাবে আমরা চেক করে তারপর লিকটা পাইছি আমরা এই জায়গার মধ্যে। এই যে আমরা দেখতে পাচ্ছেন লিকটা এই জায়গার মধ্যে লিকটা হয়েছে। এখন প্রত্যেকটা জিনিস আপনার এসি হোক ফ্রিজ হোক লিক হওয়ার ক্ষেত্রে বা জিনিসটা নষ্ট হওয়ার ক্ষেত্রে এমনি এমনি কোনো কিছু হয় না, একটা কারণের জন্য আরেকটা কারণে নষ্ট হয়, একটা সমস্যার জন্য আরেকটা সমস্যা নষ্ট হয়। এই যে এখানে লিক হলো, এই লিকটা কি এমনিতে হয়েছে? আমি যদি এই লিকটা হয়েছে এখানে, এখন যদি আমি এটা চেঞ্জ করে এই সাকশন যে পায়া আছে জয়েন্টটা আছে এলএনকি যে জয়েন্টটা আছে এটা যদি আমি নতুন করে আমি চেঞ্জ করে আমি আরেকটা লাগিয়ে দিই, সেটাও তো আবার নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু প্রত্যেকটা জিনিস যখন নষ্ট হবে, একটা ক্যাপাসিটার যখন নষ্ট হবে, একটা কম্প্রেসার যখন নষ্ট হবে, একটা জায়গায় যখন লিক হবে, সেই জিনিসটা আগে কেন হয় সেই সমস্যাটাকে আপনাকে আগে খুঁজে বাইর করতে হবে। যদি সেই সমস্যার সমাধান না করেন, যে জিনিসটা আপনি চেঞ্জ করতেছেন সেই জিনিসটা আবার সেই প্রোডাক্টটা আবার নষ্ট হয়ে যেতে পারে। এখন এই জায়গার মধ্যে কেন লিকটা হয়েছে সেটা আপনাকে খুঁজে বাইর করবো। সেটা দেখানোর জন্য আপনি দেখেন যে এই জিনিসটা কেন লিক হয়েছে। আপনাকে এসিটা চালিয়ে দেখাচ্ছি, এসিটা তো আমরা চালাচ্ছি, আমি এখন এসি চালু করছি, ইনডোর চলতেছে, আউটডোর চালু হবে। তো আউটডোর চালু হলে তখন আমরা দেখতে পারবো যে যখন এসিটা চালু হয় তখন কোনো সমস্যা হয় না, কিন্তু যখন আমরা এসিটা বন্ধ করি, বন্ধ করার পরে এই কম্প্রেসারটা অনেক ভাইব্রেশন করে, কম্প্রেসারটা অনেক লাফায়, এভাবে লাফায় কম্প্রেসারটা, সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। যখন এই কম্প্রেসারটা ভাইব্রেশন করে, যখন আমরা এসিটা বন্ধ করি, একটা এসি যখন আপনার রুমে যখন থাকে, যখন আপনি 24-25 ডিগ্রি সিলেক্ট করে রাখেন, তখন কি হয়, এটা বারবার কিন্তু প্রতিদিন আপনি যদি একদিন চালান, আপনি যদি 24-এ দিয়ে রাখেন, এই এসিটা কিন্তু প্রতি 20 মিনিট 10 মিনিট পর পরই কিন্তু এসির আউটডোরটা চালু হচ্ছে বন্ধ হচ্ছে, চালু হচ্ছে বন্ধ হচ্ছে। যখন এইভাবে বারবার চালু হয় বন্ধ হয়, আর এসি যদি একটা সমস্যা থাকে, এই কম্প্রেসারটা কিন্তু বন্ধ হলে কিন্তু একটা বড় একটা ভাইব্রেশন হয়, 2-3 বার 4-5 বার কিন্তু সেই ভাইব্রেশনটা হয়। যখন ভাইব্রেশনটা হয় তখন এখানে কিন্তু আপনার স্প্রিং এর মতো একটা সিস্টেম আছে, রাবার লাগানো আছে, এই যে কম্প্রেসারটা কিন্তু রাবার লাগানো আছে, কিন্তু যখন এই ভাইব্রেশনটা হয় তখন কিন্তু এই যে জয়েন্ট আছে এই জয়েন্টে কিন্তু আর সেটা কিন্তু রাবার লাগানো নাই, কিন্তু এভাবে এই ভাইব্রেশনটা হওয়ার কারণে এখানে যে একটা আছে জয়েন্ট আছে, এই জয়েন্টে লিকটা করছে, এই জয়েন্ট লিক করছে। এখন এই জয়েন্টে এই ভাইব্রেশনটা কেন হয় সেটাও আপনাকে আগে চেক করতে হবে। সেটা কিভাবে কেন হয়, সেটা হচ্ছে যদি আপনার এসির যে কম্প্রেসার আছে সেই কম্প্রেসারের মধ্যে যদি তেল কম থাকে, আমি আপনাকে সেটা দেখাবো যে তেল ঠিক আছে কিনা, কম্প্রেসারের মধ্যে যে অয়েল আছে সেই অয়েলটা ঠিক আছে কিনা সেটাও দেখতে হবে। যদি ঠিক না থাকে তখন কিন্তু এই ভাইব্রেশনটা হয়। এখন আমরা এসিটাকে চালু করছি, চালু করার পরে আপনি দেখতেছি কি হয়। এই যে এখন কিন্তু চালু হয়েছে। আচ্ছা, আমরা এটা খুলতে ভুলে গেছি, আমরা এটা খুলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা আমরা এখন বন্ধ করব। বন্ধ করার পরে আপনারা লক্ষ্য করবেন কম্প্রেসারটা কিরকম ভাইব্রেশনটা করে। আমরা একটু দেখানোর জন্য আমি কাছ থেকে চেষ্টা করতেছি। আমি রিমোট দিয়ে এখন বন্ধ করে দিচ্ছি, এই রিমোট দিয়ে এসিটা আমি বন্ধ করতেছি, আর আপনি দেখেন কম্প্রেসারটা কি করে। এই দেখছেন
এই দেখছেন, এই যে কম্প্রেসার কিন্তু ভাইব্রেশন করতেছে, অর্থাৎ কম্প্রেসার যখন ভাইব্রেশন করতেছে এই পাইপটা কিন্তু এখানে এসে আঘাত লাগতেছে, এই জায়গাটার মধ্যে আঘাত লাগে, তখন এই জায়গাটার মধ্যে লিক করছে। এখন এই কম্প্রেসারটা ভাইব্রেশন হবে, যখন এসি আউটটা বন্ধ হবে তখন কিন্তু কম্প্রেসার একটু ভাইব্রেশন করবে, কিন্তু এটা কিন্তু একটু বেশি করতেছে। সে বেশিটা কেন করতেছে সেটাই কিন্তু আমাদেরকে চেক করতে হবে। যেহেতু আমাদের কম্প্রেসারটা চেক করতে হবে, আমাদের গ্যাসটা লক করতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা গ্যাসটা এখন ছেড়ে দিব। গ্যাস কম ছিল তাই শুধু বাতাস বের হচ্ছে। যদি গ্যাস 80% বা ফুল গ্যাস থাকতো তাহলে কিন্তু এই বাতাসের সাথে আপনার লিকুইডও বের হতো। দেশের বাইরে অনেক সময় অনেকে রিকভারি মেশিন ব্যবহার করে। 410 নম্বর গ্যাস পরিবেশের জন্য ক্ষতিকর নয়, পরিবেশের জন্য ভালো, এবং যদি 22 নম্বর গ্যাস হতো তাহলে পরিবেশের জন্য ক্ষতিকর ছিল, তাই এতে কোনো সমস্যা হচ্ছে না। বন্ধ করো, মোবাইলটা পকেটে দাও। এখন আমাদের যে কম্প্রেসার আছে এই কম্প্রেসারটার মধ্যে প্রেসারলেস আছে কিনা বা তেল কম আছে কিনা, যেহেতু আমাদের কম্প্রেসারটা করতেছে, এখন এই জিনিসটা আমরা কিভাবে চেক করব? এখন কিন্তু আমাদের এটার মধ্যে কিন্তু কম্প্রেসারের মধ্যে প্রেসার আছে, প্রেসার থাকা অবস্থায় আমাদের যে সাকশন যে এটা আছে, সাকশন যে পাইপটা আছে, এই যে এই পাইপটা দেখতেছেন না নিচে, আমরা এই পাইপটা আমরা কি করব, এখান দিয়ে আমরা গ্যাসটা ছাড়বো।
গ্যাস ছাড়া অবস্থায় যদি কম্প্রেসারে যে গ্যাসটা আছে, গ্যাসটা যদি আপনাদের রিভার্স বায়াস হয়, অর্থাৎ উল্টাভাবে যদি গ্যাসটা বের হতে থাকে, বেশি করে যদি বের হয়, অল্প না যদি বেশি করে বের হয়, তাহলে মনে করবো যে আমাদের কম্প্রেসারে গ্যাস না, আমাদের কম্প্রেসারে তেল কম আছে। আরেকটা সিস্টেম বুঝতে পারবো, সেটা হচ্ছে আমাদের যে কম্প্রেসার আছে, কম্প্রেসার চালু করে এখানে আমরা টিপ দিয়ে ধরে রাখবো, টিপ দিয়ে ধরার পরে কম্প্রেসারটা বন্ধ করে দিব, তখন দেখবো যে আমাদের আউটপুট দিয়ে প্রেসারটা বের হয় কিনা। যদি প্রেসারটা বের হয় তাহলে মনে করবো যে আমাদের গ্যাস কম্প্রেসারের মধ্যে তেল ঠিক নাই, তেল কমে গেছে। এখন আমাদের যেহেতু আমরা এটা আমরা খুলি নাই, কিন্তু আমাদের এটার মধ্যে প্রেসারটা আছে, প্রেসার যেহেতু আছে তাই আমরা এদিক দিয়ে আমরা সারিয়ে দিব, সারিয়ে দেখবো যে আমাদের এদিক দিয়ে প্রেসারটা বের হয় কিনা। এলকি লাগাচ্ছি, লাগাই প্রথম অবস্থায় কিন্তু অনেক বেশি বের হয়েছিল, এখন কিন্তু আস্তে আস্তে বের হচ্ছে। এই যে তাহলে বোঝা গেছে যে আমাদের কম্প্রেসারের মধ্যে তেল কম আছে, তাই আমাদের কম্প্রেসারের মধ্যে হালকা একটু তেল দিয়ে দিতে হবে। তেল কিন্তু আমাদের কম্প্রেসারে কম আছে, যেহেতু প্রেসারটা এদিক দিয়ে বের হচ্ছে, আবার এদিক দিয়েও কিন্তু মোটামুটি ভালো বের হচ্ছে, বুঝছেন? যখন অনেক বের হচ্ছে তাহলে আমাদের কম্প্রেসারের মধ্যে হালকা একটু তেল কম আছে, তেলটা দিয়ে দিতে হবে। ওইখান থেকে যেগুলো দেখছি সেগুলো তো এখানে কোনার যেগুলো রাখছি এগুলো নাও, সবগুলো নাও, পালাইও না। হ্যাঁ আগে তো তাপ লাগে তোমার, দাঁড়ায় না। হাতে নাও মোবাইল, মোবাইল হাতে নাও। আমাদের হয়নি তো, কাছে দাও, কাছে দাও। আমার কাছ থেকে সারা বাংলাদেশে সব ধরনের এসি ফ্রিজের পার্টস নিতে পারবেন এবং ইনভার্টার নন ইনভার্টার এসি সার্কিট রিপেয়ার করতে পারবেন। নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ করে জানান আপনার কি প্রয়োজন। আমরা যদি কম্প্রেসারের ভিতরে তেল কমছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো, সেটা বোঝার জন্য আমাদেরকে কম্প্রেসারটা চালাইতে হবে, চালাই এখানে ক্লিক করে ধরে রাখতে হবে।
এখানে ধরে রাখতে হবে। হ্যাঁ, ধরে রাখার পরে আমরা কিছুক্ষণ পরে আমাদের এসিটা বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার সাথে যদি এই দেখছেন আমি কিন্তু ধরে রাখতে পারতেছি, যদি বালা কম্প্রেসার হতো আমি ধরে রাখতে পারতাম না। এসিটা বন্ধ করে দিয়েছি। এখন দেখবেন সেই এদিকে দেখো, এদিক দিয়ে কিন্তু হাওয়াটা বের হয়ে যাচ্ছে। এই যে হাওয়াটা বের হয়ে যাচ্ছে, দেখছেন? এদিক দিয়ে দাদা, এই হাওয়াটা বের হয়ে যাচ্ছে সাকশান দিয়ে, এই হাওয়াটা বের হয়ে যাচ্ছে, দেখছেন? এইভাবে কখনো হাওয়া সাকশান দিয়ে এইভাবে যদি আপনি যখন ডিকশাসে প্রেসারটা টিপ দিয়ে ধরে রাখবেন এবং কম্প্রেসারটা বন্ধ করে দিবেন, তখন এই সাকশান দিয়ে হাওয়া বের হবে না। এই যে কম্প্রেসার কিন্তু হচ্ছে ভাইব্রেশন করতেছে, আস্তে আস্তে এদিকে কিন্তু হাওয়াটা সম্পূর্ণ বের হয়ে গেছে। তাহলে বুঝে নিব যে আমাদের কম্প্রেসারটা দূর থেকে দেখাও, ঠিক আছে? আমরা এখন তেল দিব। তেল দেওয়ার জন্য কি করতে হবে? এই যে আমাদের তেল, এখন তেল কতটুকু কমছে? তেল কিন্তু সম্পূর্ণ কমে নাই। তেল হয়তোবা আগে যতটুকু ছিল এখান থেকে হয়তোবা 50% কমছে। এখন আমরা তেল দিব। তেল দেওয়ার জন্য আপনারা যে এরকম একটা বোতল নেবেন, এখানে হাফ লিটার তেল আছে। আপনার প্রথমে 200 গ্রাম মতো দিবেন। 200 গ্রাম দিয়ে আবার চেক করে চালাবেন, দেখবেন ঠিক আছে কিনা। এখন দেওয়ার জন্য আমরা এখানে বোতলের মুখটা আমরা ছিদ্র করবো। ছিদ্র করে এরকম একটা পাইপ ভিতরে প্রবেশ করতে হবে। আমরা পেরেছি। লাস্টে এই যে তেলটা আমরা এভাবে দিব, এভাবে দিয়ে দিব। এখন তেল তেল কমে গেছে, তাই আমরা প্রাথমিক অবস্থায় যেহেতু তেল আছে একদমই শেষ হয় নাই, এবং প্রাথমিক অবস্থায় আমরা 200 গ্রাম তেল এটা আমাদের দিয়ে আবার টেস্ট করব যে বের হচ্ছে কিনা। এখন তেলটা আসলে দিতে গেলে একটু প্রথমে কোম্পানি যারা, আচ্ছা আমরা স্টার্ট করব। দিস ইজ স্টার্ট এয়ার কন্ডিশনার। তেলের সাথে সাথে নাকি কারেন্ট উৎপন্ন হয়। ঘুষের কি সমস্যা? এখন আমাদের যদি আমরা আসলো এটা মানে ক্লিক করলে চলে এলো। একটু সময় স্পন্সর বন্ধ করো, বন্ধ করো, আমার কাছে দাও না। এসিটা চালু করছি, কিন্তু এসি ইনডোর চলতেছে, কিন্তু আউটডোর চলতে একটু সময় বেশি লাগতেছে, কিন্তু আমি এখানে কাজ করতে পারতেছি না। এখন আমি সুইচ দেওয়ার সাথে সাথে কিভাবে আমি চলবে সেটা হচ্ছে, আপনার যে 3 নম্বর যে লাইনটা আছে এটা পেজে লাগাই দিবেন। যেটা মধ্যে যে পেজ কোনটা, এটা এখানে, অর্থাৎ এখানে এটা খুলে এখানে যদি লাগাই দেন তাহলে প্লাগটা লাগানোর সাথে সাথে কিন্তু কম্প্রেসারটা চালু হয়ে যাবে, ঠিক আছে? আপনার অপেক্ষা করার দরকার নাই। আচ্ছা এখন তেল দিছি, কম্প্রেসার চালু হয়েছে, তুমি ধরে যাবো এখানে। হ্যাঁ, এদিকে এই যে আমরা আবার দূরে রাখছি। এখন যে প্রেসারটা আমি কিন্তু দূরে রাখতে মোটামুটি চাপটা বেশি সৃষ্টি হচ্ছে। এখন কিন্তু আপনাকে দেখতে হবে যে কম্প্রেসার তেল যদি বেশি হয়ে যায় তেল মারবে, তেল মারতেছে না। আর বোঝা যাচ্ছে কম্প্রেসার আওয়াজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আমি এখন আবার প্রেসারটা ধরে রাখবো এবং দেখবো যে সাকশান দিয়ে প্রেসারটা আসে কি। আচ্ছা যাই হোক, আমি ধরে রাখার চেষ্টা করতেছি। আগে কিন্তু আমরা 5 সেকেন্ড ধরে রাখতে পারতাম না, এখন কিন্তু 10 সেকেন্ড ধরে রাখতে পারতাম না, 2 সেকেন্ড, এখন কিন্তু ধরে রাখা সম্ভব হচ্ছে না। আমি কিন্তু বন্ধ করে দিচ্ছি। এখন দেখেন সাকশান দিয়ে কোনো প্রেসার কিন্তু বের হচ্ছে না। একটু কাছ থেকে দেখাও, সাকশান দিয়ে কোনো প্রেসার কিন্তু বের হচ্ছে না। হ্যাঁ উপরে দেখাও, আমি কিন্তু প্রেসারটা ধরে রাখছি, প্রেসারটা কিন্তু ধরে রাখছি, কিন্তু সাকশান দিয়ে কোনো প্রেসার বের হচ্ছে না। তাহলে মনে মধ্যে আমাদের কম্প্রেসারের তেল 100% 100। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কম্প্রেসারের তেল কমে গেলে সেটা আপনারা কিভাবে বুঝবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কম্প্রেসারের তেল কমে গেলে সেটা কিভাবে বুঝবেন। এদিকে যাও, মুখে ধরে যাও খেললে। আশা করি বুঝতে পারছেন যে এখান থেকে যে কম্প্রেসারের তেল যদি কমে যায় তাহলে আপনারা সেটা কিভাবে বুঝবেন। হ্যাঁ হ্যাঁ, আমরা যখন এটা জ্বালাই করব তখন লক্ষ্য রাখবো যে এখানে যে টার্মিনাল আছে, টার্মিনালে যে আমরা হয়তোবা গামছা দিয়ে পানি দিয়ে রাখি দিব,
গামছার মধ্যে পানি ভিজে অথবা আমরা এখানে পানি দেবো যাতে টার্মিনালগুলো শর্ট না হয়। আর এটা অবশ্যই দুইটা আমাদের যে সিঙ্গেল আছে ওইগুলোতে হবে না, ডাবল বার্নার দিয়ে চেষ্টা করবেন যে জ্বালাইটা করার জন্য, কারণ পাইপগুলো একটু মোটা তো একটু সময় লাগবে বেশি। যখন পাইপটা লিক হবে, পাইপটা যখন লাল হবে তখনই কিন্তু আপনার ব্লেজিংটা চারদিক দিয়ে দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে নাকি মানে আমরা যখন ওগুলো গিয়েছিলাম মানে এই আলাই মা লাগে না আমার কেন একটু গরম হইলো। আর আমরা হিটটা দিব মিনিমাম 1.5 ইঞ্চি দূর থেকে, 1.5 ইঞ্চি দূর থেকে হিটটা দিলে হিটটা বরাবর লাগবে। আর এভাবেই জ্বালাই করলাম। এই সেট থেকে মার, আমি সেট থেকে মারবে। আমরা লিকটা ফাইন্ড আউট করছি, এখন আমরা শুধু গ্যাস করবো। এখন গ্যাস কিভাবে করতে হয় সেটা হচ্ছে আগে আপনাকে ইনডোর এবং আউটডোর দুইটা বেগম করতে হবে। আমরা বেগম করার জন্য ওয়ার্ম করার জন্য ভিতরে যে হাওয়াটা আছে সেটা বের করতে হবে। সেটা হাওয়াটা আমরা বের করার জন্য আমরা কম্প্রেসার দিয়ে বের করছি এটা, এবং বেগ হয়ে গেছে। এটা আমার জিরো চলে আসছে, প্রেসারটা দেখেন এই আমাদের জিরো একবারে নিচে নামে গেছে। এখন আমরা এটা বন্ধ করে ফেলবো। আমরা এটা বন্ধ করে ফেলছি, বন্ধ করে এবারে খুলে ফেলছি। হ্যাঁ, খুলে নিয়ে এদিক দিয়ে যে ইয়াটা আছে, যেটা ইয়াতে হাওয়াটা আছে, এটা থেকে একটু হাওয়াটা ছেড়ে নিব হালকা করে। এভাবে রাখি বোতল, এভাবে রাখি আমরা গ্যাস করবো। আমরা প্রথম অবস্থায় আমরা এখন গ্যাস যেটা আছে এটা আমরা মোটামুটি 100 মতো রাখিয়ে দিবে। লাইনটা দিয়ে দিয়েছি, লাইনটা দিয়ে আমরা এসিটা অন করে দিলাম। এখন একটু পরে এসি আউটডোরটা চালু হবে। আউটডোরটা চালু হলে আমরা এম্পিয়ার দেখবো। আমরা মিটারটা আমাদের কন্ডেন্সার লাগানো থাকবে এবং দেখবো যে কন্ডেন্সারের তাপমাত্রা কত আসে। কন্ডেন্সারের তাপমাত্রা এখানে যে মিটারের যে বেলুস আছে, বেলুসটা আমরা ডিকশ্বাসে লাগিয়ে রাখবো। ডিকশ্বাসে এখানে কন্ডেন্সারের মধ্যে লাগিয়ে রাখবো। দেখবো যে কন্ডেন্সারের তাপমাত্রা কত হয়। বন্ধুরা আমরা একটু করছি, ইনভার্টার চালু করার পরে একটু সময় লাগবে আউটডোরটা চালু হতে।
এই লাইটের আলো কিন্তু অনেক বেশি গরম, সেই গরমের মধ্যেও কিন্তু আমি আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। আপনারা সেটা জানেন যে আমি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয়। সেটা প্রেশারটা আছে, এই প্রেশারটা এখন বর্তমানে 150-এর কাছাকাছি আছে, 120 আছে, সেটা আস্তে আস্তে কমে যাবে যখন আপডেট চালু হবে। তো আমরা রানিং প্রেশারটা 140 রাখবো। এখন এই স্টপ প্রেশার, স্টপ প্রেশার কত আছে? স্টপ প্রেশার আমরা এখন 120 থেকে 130 আছে, 30 আছে। এই যে আউটডোরটা চালু হয়ে গেছে, এখন এই মুহূর্তে 4.5 নিচ্ছে। অর্থাৎ এখন আমরা দেখেন গ্যাসের যে প্রেশারটা আছে সেটা কিন্তু কমে গেছে। এটা স্টপ প্রেশার ছিল 140, এখন চলে আসছে মাত্র 20-এ। আমরা এখন স্টপ প্রেশারটা 100, আস্তে আস্তে গ্যাসটা দিব এবং এম্পিয়ারটা দেখবেন আস্তে আস্তে এম্পিয়ার বাড়বে এবং গ্যাস প্রেশারটা উপরে তুলবো। আবার এখানে যে এটা হচ্ছে কন্ডেন্সারের তাপমাত্রা, কন্ডেন্সারের তাপমাত্রা এই মুহূর্তে 33 আছে, আস্তে আস্তে তাপমাত্রা বাড়তেছে এবং ইভাপোরেটরের তাপমাত্রা আস্তে আস্তে কমবে। দেখবো যে তাপমাত্রা আস্তে আস্তে কন্ডেন্সারের তাপমাত্রা বাড়তেছে 37 ডিগ্রি এবং ইভাপোরেটরের তাপমাত্রা 18 ডিগ্রি। এই মুহূর্তে 5-এর কাছাকাছি এম্পিয়ার আমরা গ্যাস দিচ্ছি এবং এই যে অল্প গ্যাস যখন 50% গ্যাস অলরেডি চলে গেছে এবং ডিসচার্জ প্রেশারটা এবং বরফ চলে আসছে, একটু করে বরফটা কাটে যাবে এবং ইভাপোরেটরের যে পাইপটা আছে এটা হচ্ছে সাকশন পাইপটা গামতেছে, আস্তে আস্তে গামবে এবং ডিসচার্জ পাইপটা বরফ হয়ে যাচ্ছে, এটা বরফটা কাটে যাবে যখন আমরা ফুল গ্যাস হয়ে যাবে। বন্ধুরা আমরা এখন গ্যাসটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আমরা গ্যাস দেওয়ার সময় আপনার লক্ষ্য করবেন যে কোন ধরনের শকিং যেন না থাকে। শকিং যদি থাকে তাহলে এই যে এখানে যে একটা আছে এই কানাটা আস্তে আস্তে উপর দিকে উঠবে বা নিচের দিকে নামে যাবে, উঠবে নামবে। এখন কিন্তু এই যে মিটারে যে খাড়া আছে এটা কিন্তু একবারে বরাবর রয়ে গেছে, কিন্তু নামতেছে না, উঠতেছে না, তাহলে বলবো যে আমার এখানে শকিং নাই। আবার যদি শকিং থাকে তাহলে আমাদের যে এম্পিয়ার যেটা আছে এম্পিয়ারটা বাড়বে কমবে। অর্থাৎ এখানে 4.8 আছে, অনেক সময় চলে আসবে 6, আবার চলে আসবে 3, এরকম কমবে বাড়বে। ঠিক আছে, এখন কিন্তু আমাদের ডিসচার্জ প্রেশারটা ডিসচার্জে বরফ জমে গেছে এবং আস্তে আস্তে ঠান্ডা আসছে। আমি গ্যাসটা দিয়ে দিব, আমরা গ্যাসটা দিচ্ছি আস্তে আস্তে করে এবং গ্যাসটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের উপরে যে এটা আছে এটা লাগাই ফেলবেন, কারণ এটা যদি না লাগান উপরে এটা লাগাই ফেলতে হবে, না হয় কিন্তু উপরে যে বাতাসটা আছে এই বাতাসটা উপর থেকে কিন্তু টানে। যদি উপরে এটা লাগানো থাকে তখন বাতাসটা যে টানবে এটা হচ্ছে কন্ডেন্সারের বাতাসটা টানবে। এখন কন্ডেন্সারের তাপমাত্রা দেখেন 48 চলে আসছে এবং ইভাপোরেটরের তাপমাত্রা 13.7। আমার কাছ থেকে সারা বাংলাদেশে সব ধরনের এসি ফ্রিজের পার্টস নিতে পারবেন এবং ইনভার্টার নন ইনভার্টার এসি সার্কিট রিপেয়ার করতে পারবেন। নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ করে জানান আপনার কি প্রয়োজন। এবং কম্প্রেসারের যে তাপমাত্রা আছে কম্প্রেসারের তাপমাত্রা হচ্ছে প্রায় 60 ডিগ্রি এবং কম্প্রেসারের সাকশন আছে, সাকশনের তাপমাত্রা হচ্ছে প্রায় 23 ডিগ্রি এবং কম্প্রেসারের তাপমাত্রা 60 ডিগ্রি। এবং সাকশনের তাপমাত্রা কত আছে? সাকশনের তাপমাত্রা 25 এবং ডিসচার্জের তাপমাত্রা 7 ডিগ্রি। আমরা গ্যাসটা একটু বাড়াই দিব, আস্তে আস্তে বাড়াই দিব গ্যাসটা। গ্যাস প্রেশারটা এই মুহূর্তে আছে কত আছে? গ্যাস প্রেশারটা এই মুহূর্তে 120-এর কাছাকাছি আছে, আমরা 140 নিয়ে দিব এবং আমাদের যে আছে এম্পিয়ার আছে এম্পিয়ারটা আমরা 6-এর কাছাকাছি তুলবো। যেহেতু এখন আমরা শুধু এখানে আমরা জানি 1.5 টন একটা এসি 410 নাম্বার গ্যাসের 1.5 টন একটা এসি 410 গ্যাসের এম্পিয়ার নিবে, ইনডোর এবং আউটডোর দুইটা একসাথে এম্পিয়ার নিবে 7 এম্পিয়ার 32 ডিগ্রি তাপমাত্রায়। কিন্তু এই মুহূর্তে আমরা শুধু আউটডোরেরটা আমরা যেহেতু ক্যালকুলেশন করতেছি শুধু আউটডোরের এম্পিয়ার, সেক্ষেত্রে আমাদের এম্পিয়ার এই মুহূর্তে এম্পিয়ার নেবে আমাদের 6.9 এরকম নেবে। আমরা গ্যাসটা একটু দিয়ে দিব। গ্যাস আমাদের এখন বর্তমানে গ্যাস 140-এর আমাদের গ্যাস মোটামুটি দেওয়া হয়ে গেছে, মোটামুটি দেওয়া। এখন আমাদের এই যে 6.7 এম্পিয়ার নিচ্ছে, এম্পিয়ারটা আস্তে আস্তে বাড়বে। এখন আমাদের গ্যাস সম্পূর্ণ হয়েছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্য আমাদের যে ইভাপোরেটর আছে ইভাপোরেটর সব জায়গায় তাপমাত্রা একরকম থাকতে হবে এবং সব জায়গা থেকে পানি গামাইতে হবে। এবং সব জায়গায় কি পানি গামাচ্ছে কিনা, সব দিকে ঠান্ডা অ্যাকুরেট আসছে কিনা এটা কিন্তু আমাদের চেক করতে হবে। এটা চেক করার জন্য আমাদের যে মিটার আছে মিটার দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি।
উপরের দিকে যে তাপমাত্রা আছে, উপরের দিকে তাপমাত্রা কিন্তু মোটামুটি সব দিকে একরকম আছে, কিন্তু নিচের দিকে কিন্তু এখনো আসে নাই। নিচের দিকে ঠান্ডা কিন্তু এখনো আসে নাই, বুঝছেন? এখন আমার নিচের দিকে ঠান্ডা আনতে হবে, তাহলে আমরা বুঝবো যে আমাদের গ্যাস সম্পূর্ণ হয়ে গেছে। আমার নিচের দিকে ঠান্ডা আনতে গেলে আমাদের যে সাকশন লাইন আছে, সেই সাকশন লাইনে কিন্তু ভালো করে ঠান্ডা এখনো আসে নাই। সেটা আনার জন্য আমাদেরকে গ্যাস একটু দিতে হবে। আমাদের অনেক সময় মিটারটা 5, 10, 10, 5, 10 অটোমেটিক বেশি উঠে যায়, সেজন্য আমরা একটু খেয়াল রাখতে হবে। এখন নিচের দিকে আমার ঠান্ডা আসছে কিনা এটা একটু চেক করতে হবে। আমার এম্পিয়ারটা এখন 6.9 নিচ্ছে। এখন নিচের দিকে আস্তে আস্তে ঠান্ডাটা আসতেছে। নিচে ঠান্ডা আসতে একটু সময় লাগে। উপর দিকে আসছে, ফুল আসছে, নিচের দিকে এখনো হালকা হালকা আসতেছে। নিচে ঠান্ডা আসতেছে হালকা হালকা। আমাদের সাকশন লাইনটা দেখবেন যে কত ডিগ্রি তাপমাত্রা আসতেছে। এই মুহূর্তে 6.8 এম্পিয়ার নিচ্ছে। গরম বাতাসটা আমাদের যে কন্ডেন্সার যে আছে তাপমাত্রা আছে, কন্ডেন্সার তাপমাত্রা এর মধ্যে 57 এবং ইভাপোরেটরের তাপমাত্রা এই মুহূর্তে 20। তাই ইভাপোরেটর যখন তাপমাত্রা বেশি ছিল তখন এখানে বরফ জমেছিল। যখন আমাদের গ্যাস যখন কম ছিল তখন এখানে বরফ ছিল। বরফ থাকা অবস্থায় আমাদের তাপমাত্রা ইভাপোরেটরের তাপমাত্রা একটু কম দেখানো হয়েছিল। এখন যেহেতু বরফ কাটে গেছে, এখন যে রেগুলার যে তাপমাত্রা আছে ওইটা আছে। এখন আমাদের যে কন্ডেন্সার তাপমাত্রা এটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, এখন 58 ডিগ্রি। আমাদের যদি এসিটা যদি আমাদের এখানে আমাদের একটা রুম দোকানে চলতেছে, তো তাই আমাদের গরমটা বাইর করতে পারতেছে না, তাই এখানে তাপমাত্রা একটু বেশি দেখাচ্ছে। যদিও আমরা যদি এসিটা যদি আউটডোরটা বাইরে থাকে অনেক সময়, তাহলে তাপমাত্রা একটু কম দেখাবে। আমরা যদি এখন কম্প্রেসারের যে তাপমাত্রা আছে এটা হচ্ছে এই মুহূর্তে 74 ডিগ্রি, আর কন্ডেন্সারের যে সাকশন তাপমাত্রা 20 ডিগ্রি এবং কম্প্রেসারের তাপমাত্রা 75 ডিগ্রি। আমাদের যে এম্পিয়ার যেটা আছে, এম্পিয়ার এই মুহূর্তে 6.9। গ্যাস প্রেশারও ভালো আছে। আমাদের সাকশনটা এখনো আসতেছে। আমাদের নিচে ঠান্ডা আছে, নিচের লেয়ারে ঠান্ডা আছে। আমরা যদি আপনার নিচের লেয়ার ঠান্ডাটা দেখাই, এই নিচের লেয়ারে কিন্তু এখন ঠান্ডা আসছে। এই যে নিচের লেয়ারে ঠান্ডা আসছে, উপরে কিন্তু ঠান্ডা সব দিকে একসমান আছে। তাহলে আমি বলতে পারি যে আমাদের ইভাপোরেটর সব জায়গায় একই রকম ঠান্ডা আছে। তাহলে বুঝবো যে আমাদের ইভাপোরেটর সব জায়গায়, সম্পূর্ণ জায়গায় যদি তাপমাত্রা একই রকম থাকে, এই তাপমাত্রা যদি সব দিকে একই রকম থাকে, তাহলে মনে করবো যে আমাদের গ্যাস চার্জ ফুল ওকে। এবং আমাদের যে সাকশন লাইন আছে, এই সাকশন লাইন দিয়ে পানি পড়বে। এই সাকশন লাইন কিন্তু গামাচ্ছে, সাকশন লাইন গামাবে এবং ডিসচার্জ লাইন গামাবে, দুইটার থেকে পানি পড়বে। তাহলে মনে করবো যে আমাদের গ্যাস ঠিক আছে। এবং এম্পিয়ার যদি 410 নাম্বার গ্যাস হয়, 410 নাম্বার যদি গ্যাস হয়, এই যে 410 লেখা আছে এখানে, 410 নাম্বার যদি গ্যাস হয়, তাহলে আমাদের এম্পিয়ার নেবে 7 এম্পিয়ারের কাছাকাছি। এখানে আমার 6.9 নিচ্ছে। অনেক সময় ভোল্টেজের কারণে হয় এম্পিয়ার বেশি নেই অটোমেটিক। এখানে আমরা এখন এসিটা বন্ধ করে দিব। আমরা ওই সময় কি দেখছিলাম, যখন এসিটা সমস্যা ছিল আর এখানে লিখছিল, তখন কি হয়েছিল, কম্প্রেসারটা কি হয়েছিল, প্রেসারটা এভাবে ভাইব্রেশন করছে। এখন যেহেতু আমাদের কাজ যে সমস্যা ছিল, তেল কম ছিল, যেহেতু আমরা তেল ফুল হয়েছে না, এখন সেই সমস্যা আবার আছে কি না সেটা আমরা চেক করবো। আমরা এখন এসিটা চলতেছে, এখন আমরা এসিটা বন্ধ করে দিব, এই সমস্যাটা আছে কিনা সেটা দেখবো। এই যে আমাদের চলতেছে, এই বন্ধ করে দিলাম। এখন দেখছেন যে কম্প্রেসার এখন বন্ধ করে দিয়েছি, কোনো ধরনের সাউন্ড নাই, কম্প্রেসার কিন্তু একদম নীরব। তখন কি ছিল, কম্প্রেসারটা এরকম করছিল, মানে অর্থাৎ সব কিছু দাঁড়ায় হয়েছিল, এখন কিন্তু কোনো সাউন্ড নাই। আশা করতেছি আপনি এটাও বুঝতে পারছেন যে কম্প্রেসার কেন সাউন্ড হয়। কম্প্রেসার যদি ভিতরে তেল ঠিক না থাকে এবং যদি সাকশন দিয়ে যদি আমার প্রেসারটা হয়, তখন কিন্তু হবে, কম্প্রেসার লাগবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন দেখছেন একদম ঠিক হয়ে গেছে। আপনারা এসির যে কোনো সমস্যা হোক, যে কোনো সবকিছু এসির সবকিছু বিষয় নিয়ে আমাদের সিটিজি কুলটাসের পাশে থাকবেন, আপনি দেখবেন সেকেন্ডে আপনি কাজ শিখে ফেলবেন। এখন কিন্তু আপনার এই যে সাকশন দেখেন, সাকশন কিন্তু 25 ডিগ্রি, এটা কিন্তু অনেক তাপমাত্রা। একটা কম্প্রেসার কিন্তু অনেক গরম হয় তারপর বাস্ট হয়। এই দুটারই কম্প্রেসার গুলো অনেক বেশি গরম হয়। এই যে এটা দুটারই বিদায় এখন কি প্রায় 83-84 ডিগ্রি, কিন্তু 410 নম্বরে গ্যাসে এম্পিয়ার একটু কম। দেখেন স্টপ অবস্থা কত, দেখেন প্রেসার
স্টপ অবস্থায় আছে 250 প্রেসার।